বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। তেহরানের পর এবার কোম শহরে খামেনির জানাজা। জনসমুদ্রে পরিণত হয়েছে শিয়াদের পবিত্র নগরী। কাল মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। অবশেষে গাজার শাসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিল হামাস। শান্তি প্রতিষ্ঠার আশা বাসিন্দাদের, নিরস্ত্রীকরণ ছাড়া পুনর্বাসন নয় হুমকি ইসরায়েলের। ভারত ও চীনের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধ্বস। কাশ্মীরে হরকা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি। মহারাষ্ট্রে বন্যায় তলিয়ে গেছে সড়ক, রেলপথ। 16 জনের প্রাণহানি। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে তেহরানের পর এবার জনসমুদ্রে পরিণত হলো কোম। শিয়া অনুসারীদের জন্য পবিত্র স্থান হিসেবে খ্যাত শহরটিতে অনুষ্ঠিত হয়েছে খামেনি পরিবারের আরেক দফা জানাজা। অংশ নেন লাখ লাখ ভক্ত অনুরাগী। সোমবার বিশেষ হেলিকপ্টারে করে তাদের কফিন পৌঁছায় জামকারান মসজিদে। এখন চলছে অন্তিম যাত্রার পরবর্তী ধাপের আনুষ্ঠানিকতা। আগামীকাল ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। পাখির চোখে পবিত্র কোম শহর, ক্রমাগত মানুষের সমাগম, যেন পুরো ইরান আজ একত্রিত হয়েছে শিয়া অনুসারীদের আধ্যাত্মিকতার কেন্দ্র এই নগরে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে ঐতিহাসিক জামকারান মসজিদে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা, একই সাথে তার পরিবারের আরো 4 সদস্যের জানাজাও অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন প্রখ্যাত শিয়া স্কলার গ্র্যান্ড আয়াতুল্লাহ জাভাদি আমলি। জানাজা ঘিরে ঢল নামে নারী পুরুষ নির্বিশেষে লাখ লাখ মানুষের। যোগ দেন সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে প্রয়াত নেতা ও তার পরিবারের সদস্যদের জন্য করা হয় বিশেষ মোনাজাত। এরপর চলে দিনের অন্যান্য আনুষ্ঠানিকতা। কোমের পর খামেনি পরিবারের মরদেহের পরবর্তী গন্তব্য ইরাকের নাজাফ ও কারবালা শহর, যেখানে আরো 2 ধাপে অনুষ্ঠিত হবে জানাজা। বৃহস্পতিবার জন্মভূমি ইরানের মাশহাদ শহরে নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। সেখানে ইমাম রেজার মাজারি হবে তার শেষ ঠিকানা। এর আগে সোমবার রাজধানী তেহরানে আয়াতুল্লাহ খামেনিকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হয় বিশাল শোক র্যালি। গ্র্যান্ড মোসাল্লা থেকে ইনকিলাব স্কয়ার হয়ে খামেনি পরিবারের মরদেহ নেওয়া হয় আজাদি স্কয়ারে। শোক র্যালিতে অংশ নেয় কোটি মানুষ। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলাকালে সোমবার অসুস্থ হয়ে পড়ে প্রায় 50,000 মানুষ। সোমবার এই তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এই দিন খামেনির জানাজা ও শোক র্যালিতে অংশগ্রহণ করে কোটি মানুষ। বিদায়ী মিছিলে যোগদানকারীদের জন্য ফ্রি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। এর মধ্যে প্রায় 50,000 মানুষ নিয়েছে চিকিৎসা সেবা, যার মধ্যে অন্তত 3 জনকে হার্ট অ্যাটাক হওয়া থেকে বাঁচানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি বিভাগ। তবে এখন পর্যন্ত প্রাণহানি বা বড় কোনো দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়নি। যদিও শোক র্যালি ঘিরে 3,000 মৃত্যুর শঙ্কা করেছিল কর্তৃপক্ষ, যা ঠেকাতে বিশেষ ব্যবস্থাও নিয়েছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে ঘিরে সপ্তাহব্যাপী কর্মসূচিতে ধর্মীয় রীতির পাশাপাশি জোরালো রাজনৈতিক বার্তাও তুলে ধরছে তেহরান। পরিকল্পিত শোক অনুষ্ঠান, বক্তব্য, জনসমাগমের মাধ্যমে 1979 সালের ইসলামী বিপ্লবের পর প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থার প্রতি সমর্থকদের ঐক্য প্রদর্শনের চেষ্টা করছে ইরান সরকার। প্রতিটি শোকযাত্রায় খামেনির রাজনৈতিক উত্তরাধিকার এবং শিয়া পরিচয়ের প্রতীকী দিকগুলো তুলে ধরা হচ্ছে বিশেষভাবে। শোকের সাগরে ভাসছে ইরান, তবে এই শোকের আড়ালে লুকিয়ে আছে এক চরম প্রতিরোধের হুঙ্কার। বিশ্লেষকরা বলছেন, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যকে কেন্দ্র করে প্রদর্শিত হচ্ছে সুপরিকল্পিত ধর্মীয় ও রাজনৈতিক বার্তা। এই আয়োজনের প্রধান প্রতীক হয়ে উঠেছে খামেনির মুষ্টিবদ্ধ হাত। নতুন সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনির এক গোপন বার্তা থেকে আসা এই প্রতীক এখন ইরানের দেয়ালে দেয়ালে। এর মূল বার্তা, যে কোনো মূল্যে শত্রুর মুখোমুখি হওয়া। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ওড়ানো হয়েছে এক বিশালাকার লাল পতাকা, যাতে লেখা হে হুসাইনের প্রতিশোধ গ্রহণকারীরা। এই বার্তার মাধ্যমে 1300 বছর আগের কারবালার ট্র্যাজেডিকে টেনে এনে মার্কিন ও ইসরায়েল বিরোধী লড়াইকে এক পবিত্র ধর্মীয় কর্তব্যে রূপ দিচ্ছে তেহরান।
একই সাথে খামেনির মরদেহ বহনের রুটটিও যেন এক শিয়া রাজনৈতিক মানচিত্র। তেহরান থেকে শুরু করে ইসলামী শাসনের তাত্ত্বিক কেন্দ্র কোম হয়ে কফিন পৌঁছাবে ইরাকের পবিত্র ভূমি নাজাফ ও কারবালায়। এরপর শেষ বিদায় মাশহাদে। 5 দশক ধরে সীমান্ত ছাড়িয়ে শিয়া সম্প্রদায়ের আদর্শ ও প্রভাব বিস্তারে ইরানের ধর্মীয় নেতৃত্ব যে প্রচেষ্টা চালিয়ে এসেছে, এই শোকযাত্রা সে আদর্শিক ধারাকেই প্রতীকীভাবে তুলে ধরছে। জানাজায় হাজির হয়েছে মধ্যপ্রাচ্যের প্রক্সি গ্রুপগুলোর প্রতিনিধিরা। এ সময় হামাস, হিজবুল্লাহ এবং হুতি নেতাদের শোনানো হয়েছে আনুগত্য ও বিজয়ের কোরআনের আয়াত। তবে নজর কেড়েছে সৌদি প্রতিনিধিদের শোনানো ঐতিহাসিক বদর যুদ্ধের আয়াত, যা রিয়াদের প্রতি তেহরানের এক পরোক্ষ হুঙ্কার বলেই মনে করছে বিশ্লেষকরা। অন্যদিকে মধ্যস্থতাকারী পাকিস্তানকে দেয়া হয়েছে ভ্রাতৃত্বের বার্তা। প্রকাশ্যে না এসে আড়াল থেকে পুরো মহাপরিকল্পনা নিয়ন্ত্রণ করছে নতুন নেতা মোস্তাবা খামেনি। বিশ্লেষকরা বলছেন, বাবার এই শেষ যাত্রাকে পুঁজি করে নিজের ক্ষমতা সুসংহত করছেন আর বিশ্বকে দিচ্ছেন এক নতুন সংঘাতের ইঙ্গিত। গাজা উপত্যকা জুড়ে যেন আরো নৃশংস হয়ে উঠেছে আইডিএফ এর হামলা। একদিনের অভিযানে প্রাণ গেছে অন্তত 6 ফিলিস্তিনির, গুরুতর আহত হয়েছে কমপক্ষে 22 জন। সোমবার গাজার দক্ষিণের খান ইউনিসে বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। আল-মাওসি শরণার্থী শিবিরে চালানো অভিযানে নিহত আরও 2 জন। গাজা সিটিতে আইডিএফ এর ড্রোনের হামলায় প্রাণ গেছে এক দম্পতির। এছাড়াও উপকূলীয় এলাকায় আইডিএফ এর অভিযানে গুরুতর আহত হয়েছে 3 জেলে। চলমান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেই গাজায় অভিযান অব্যাহত রেখেছে তেল আবিব। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 1072 জনের, আহত 3000-এর বেশি ফিলিস্তিনি। বড় সিদ্ধান্ত নিল হামাস। টানা 20 বছর পর এবার গাজার শাসনভার ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। উপত্যকায় তাদের কমিটি বিলুপ্তির কথাও জানিয়েছে। এই ঘোষণায় আশার আলো দেখছে যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষ। তবে এই সিদ্ধান্তকে হামাসের স্ট্যান্ডবাজি বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। গোষ্ঠীটির পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত উপত্যকা পুনর্গঠন নয় হুমকি তেল আবিবের। গত অক্টোবরে হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এবার গাজার শাসনভার থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। নিয়েছে পদত্যাগের সিদ্ধান্ত, জানিয়েছে অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে চায় তারা। যুদ্ধবিরতির শর্তকে সম্মান জানিয়ে গাজা পুনর্বাসনের লক্ষ্যে আমরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। প্রশাসনিক প্রক্রিয়া মেনেই ক্ষমতা হস্তান্তর করব। সরকার থেকে একযোগে পদত্যাগ করে কমিটি বিলুপ্ত ঘোষণা করব। হামাসের এই ঘোষণার পর আশার আলো দেখছে গাজাবাসী। প্রত্যাশা, এবার হয়তো সংস্কার ও পুনর্গঠন হবে উপত্যকায়, ফিরবে তাদের ভাগ্য। আল্লাহর কাছে দোয়া করছি হামাসের এই সিদ্ধান্তে যেন আমাদের ভাগ্য পরিবর্তন হয়। এই তাবু, মশা, ইঁদুর থেকে যেন আমরা মুক্তি পাই। এটা কোনো জীবন নয়, আমরা নিপীড়ন আর মৃত্যুপুরীতে বাস করছি। যদিও হামাসের ঘোষণাকে ধোঁকা বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। দাবি, শাসন ক্ষমতা ছাড়ার মধ্যে দিয়ে হামাস নতুন কোনো চালাকি করছে। গোষ্ঠীটির পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত গাজায় কোনো পুনর্বাসন হবে না বলে হুমকিও দিয়েছে তেল আবিব। কেবল অঙ্গীকার নয়, হামাসের সিদ্ধান্তের কার্যকারিতা চাই ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন গাজার বোর্ড অফ পিস। যদিও ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন ইস্যুতে কোনো কথা বলেনি এই বোর্ড। বিগত 2 দশক গাজার শাসন ক্ষমতা পরিচালনা করেছে হামাস। তাদের পদত্যাগের পর উপত্যকার দায়িত্ব নিতে চায় টেকনোক্রেটিক কমিটি। যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধ করতে হামাস বদ্ধপরিকর। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির শর্ত অনুযায়ী জিম্মি ইসরায়েলিদের মুক্তি দিয়েছিল হামাস। হামলা থেকেও বিরত থেকেছে তারা, কিন্তু কথা রাখেনি ইসরায়েল। চুক্তির পরও প্রায় নিয়মিত চালিয়ে যাচ্ছে হামলা, যাতে প্রাণহানির শিকার 1000-এর বেশি ফিলিস্তিনি। এছাড়া মানবিক সহায়তা প্রবেশ এবং অসুস্থ কিংবা আহতদের চিকিৎসার জন্য উপত্যকার বাইরে যেতেও বাধা দিয়ে যাচ্ছে আইডিএফ। হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছে 2টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে একটি কাতারের এলএনজি বহনকারী জাহাজও রয়েছে। এতে নৌযানগুলোতে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি, নিশ্চিত করেছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTO। IRGCর দাবি, নির্দেশ অমান্য করে মার্কিন নৌবাহিনীর সহায়তা নিয়ে ওমানি রুট দিয়ে হরমুজ পার হওয়ার চেষ্টা করছিল জাহাজ দুটি। এ সময় নৌযানগুলোকে লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ে IRGC।
যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 24 ঘন্টায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়। সোমবার নাবাতিয়ে এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ছুড়েছে ড্রোন। এতে নিহত হন 4 বেসামরিক নাগরিক। আশপাশের আরও 2টি এলাকাতেও চালিয়েছে ড্রোন হামলা। পাহাড়ের উপর থেকে টানা গোলাবর্ষণও করেছে। কান্তারা, দেইর, সিরান সহ 8 থেকে 10টি নতুন এলাকায় চালিয়েছে অভিযান। লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত 16 লাখ মানুষ। যুদ্ধবিরতির পর প্রায় 6 লাখ মানুষ ঘরে ফেরার চেষ্টা করলেও আইডিএফ এর বাধাই সম্ভব হয়নি। হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় 90,000 বাড়িঘর। গত মার্চ থেকে চলমান আগ্রাসনে দেশটিতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 4,300, আহত প্রায় 13,000। সিরিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের হোটেলের কাছে বোমা বিস্ফোরিত হয়েছে। সিরিয়া সরকার জানায় মঙ্গলবার রাজধানী দামেস্কে অন্তত 2বার বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। এতে 4 পুলিশ সদস্য সহ আহত হয়েছেন কমপক্ষে 18 জন। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে বিস্ফোরণের সময় ম্যাক্রন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে দেখা করতে তার বাসভবন যাচ্ছিলেন। তিনি বিস্ফোরণের আওয়াজ শোনেননি বলেও দাবি করা হয়েছে। বাশার আল আসাদের পতনের পর এটি ইউরোপের কোনো শীর্ষ নেতার প্রথম সিরিয়া সফর। মৌসুমী জলবায়ুর প্রভাবে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত ভারত। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। মহারাষ্ট্র জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ছত্তিশগড়, হিমাচল সহ বেশ কিছু রাজ্যে ব্যাপক ভূমিধসে ব্যাহত সড়ক, রেল ও বিমান সেবা। এদিকে একই পরিস্থিতি এশিয়া মহাদেশের আরেক দেশ চীনেও। টাইফুন মাইসাকের আঘাতে বিপর্যস্ত চীনের উত্তর ও দক্ষিণের বেশ কয়েকটি প্রদেশ। জারি করা হয়েছে বন্যার সর্বোচ্চ সতর্কতা। আটকা পড়াদের উদ্ধারে তৎপর হয়েছে জরুরি বাহিনী। দেখে বোঝার উপায় নেই, কয়েক ঘন্টা আগেও এখানে ছিল বসতি। পাহাড়ি সড়কের 2 পাশ দিয়ে ছিল বাজার। পাহাড়ি ঢলে পুরো এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গেল 2 দিন ধরে চলা ভারী বৃষ্টির কারণে দেখা যায় এই হরকাবান, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দোদা, ঠাটরি, কিশতওয়ার সহ জম্মু কাশ্মীরের বিভিন্ন স্থান। গতকাল সারা রাত ধরে চলা প্রবল বৃষ্টিতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তাড়াহুড়ো করে বাড়িঘর ছেড়ে নিরাপদে সরে যেতে শুরু করে। আল্লাহর অশেষ রহমত, কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের সহায়তা করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। মৌসুমী জলবায়ুর প্রভাবে গেল কয়েকদিন ধরেই টানা বৃষ্টি এবং ঝড়ে বিপর্যস্ত ভারতের বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে বন্যা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। বন্যায় রাজ্যটিতে প্রাণ গেছে বেশ কয়েকজনের। পানিতে তলিয়ে গেছে মুম্বাই পুনে মহাসড়ক। ক্ষতিগ্রস্ত রেল ও বিমান সেবাও। বাতিল ও রুট পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে 40টিরও বেশি ট্রেনকে। পথ পরিবর্তন করেছে মুম্বাইগামী অন্তত 5টি ফ্লাইট। মুম্বাই, থানে এবং রায়গড় এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই পরিস্থিতি ছত্তিশগড় রাজ্যেও। বন্যায় বিপর্যস্ত উদয়পুর, কোটা, ভরতপুর সহ বেশ কয়েকটি এলাকা। আগামী 24 ঘন্টার জন্য জারি করা হয়েছে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা। আকস্মিক বন্যায় হিমাচল প্রদেশের বেশ কয়েকটি জেলাতেও বন্ধ যান চলাচল। রাজ্য জুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। অন্যদিকে টাইফুন মাইজাকের আঘাতে ক্ষতিগ্রস্ত এশিয়ার আরেক দেশ চীন। তলিয়ে গেছে গুয়াংশি, ঝুয়াং, হাইনান দ্বীপ, পূর্বের আনহুই এবং সাংডন ও দক্ষিণের ইয়াংশি নদীর মধ্য ও নিম্ন অববাহিকার বেশ কয়েকটি অঞ্চল। আটকা পড়েছে বহু মানুষ। বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কায় লেভেল 3 সতর্কবার্তা জারি প্রশাসনের। টানা বৃষ্টি বন্যায় উপচে উঠেছে নদী ও জলাশয়গুলো, যার জেরে সৃষ্টি হয়েছে ভূমিধস। ক্ষতিগ্রস্ত বহু বাড়িঘর ও অবকাঠামো। বন্ধ করে দেওয়া হয়েছে বহু সড়ক। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন পার করছে বহু মানুষ। জারি করা হয়েছে বন্যার সর্বোচ্চ সতর্কতা। আটকা পড়াদের উদ্ধারে তৎপর হয়েছে জরুরি উদ্ধারকারী দল। মৌসুমী আবহাওয়া ও নিম্নচাপের জেরে সৃষ্ট ব্যাপক এই বর্ষণ ও বন্যা পরিস্থিতি অব্যাহত থাকবে আরো বেশ কয়েকদিন। সতর্কবার্তা আবহাওয়াবিদদের। যে কোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ কর্তৃপক্ষের। তুরস্কের রাজধানীতে শুরু হয়েছে সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন। ইউক্রেন যুদ্ধ বন্ধ, প্রতিরক্ষা বাজেট সহ বিভিন্ন ইস্যুতে বড় সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে এবারের সম্মেলন থেকে। এর পাশাপাশি বিশ্লেষকরা বলছেন, ইউরোপের নিজের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরতা কমানোর ইস্যুটি আলোচিত হবে জোরালোভাবে। তুরস্কের রাজধানী আঙ্কারায় বসেছে 32 সদস্যের সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন। বৈশ্বিক নিরাপত্তা সংকট, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে জোটের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে জোট নেতারা হাজির হয়েছেন আঙ্কারায়। এবারের সম্মেলনের মূল আলোচনায় রয়েছে ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই চাইছে নিজেদের নিরাপত্তার জন্য ইউরোপীয় দেশগুলো যেন আরও বেশি দায়িত্ব নেয় এবং প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ায়।
গত বছর ন্যাটো সদস্যরা 2035 সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের 5% প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করে। এর মধ্যে 3.5% সরকারি সামরিক সক্ষমতা বাড়াতে এবং 1.5% নিরাপত্তা অবকাঠামো উন্নয়নে ব্যয় করার সিদ্ধান্ত হয়। গত বছর ইউরোপীয় মিত্র দেশ ও কানাডা আগের বছরের তুলনায় প্রায় 20% বেশি প্রতিরক্ষা ব্যয় করেছে। 2025 ও 2026 সালে অতিরিক্ত $258 বিলিয়ন বিনিয়োগ হবে। এই ধারা অব্যাহত রয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই প্রতিশ্রুতি ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা। কারণ বহুদিন ধরেই ন্যাটোর ইউরোপীয় সদস্যদের ওপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। তার অভিযোগ, নিজেদের নিরাপত্তার ভার এখনো যুক্তরাষ্ট্রের কাঁধেই চাপিয়ে রেখেছে ইউরোপ। যদিও ন্যাটো সম্মেলন নিয়ে আশাবাদ ট্রাম্পের কণ্ঠে। আমরা ন্যাটো সম্মেলনে অংশ নিচ্ছি, আশা করছি এটা ফলপ্রসূ হবে। বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ সহ নানা ইস্যুতে আলোচনার সুযোগ রয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন তিনি এই যুদ্ধের অবসান চান। শুধু প্রতিরক্ষা ব্যয় নয়, ইউক্রেনকে সমর্থন, ইউরোপে মার্কিন সেনা উপস্থিতির ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ন্যাটো 3.0 পরিকল্পনাও রয়েছে এবারের আলোচনায়। এই পরিকল্পনার লক্ষ্য ইউরোপকে নিজের নিরাপত্তা দায়িত্ব আরও বেশি নিতে উৎসাহিত করা, যাতে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্য কৌশলগত অঞ্চলে বেশি মনোযোগ দিতে পারে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। আহত হয়েছেন প্রায় অর্ধশত নাগরিক। রোববার রাত থেকে শুরু হওয়া হামলা চলে সোমবার ভোর পর্যন্ত। একাধারে ছোড়া হয় 3.5 শতাধিক ড্রোন ও 68টি ক্ষেপণাস্ত্র। এর মধ্যে শুধু কিয়েভ লক্ষ্য করেই ছোড়া হয় 23টি মিসাইল। টার্গেট করা হয় একাধিক আবাসিক ভবন সহ শহরের মূল সামরিক অবকাঠামো। এ সময় অন্তত 37টি মিসাইল ও 3 শতাধিক ড্রোন ভূপাতিত করে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনে হামলার জেরে সতর্কতা মেনে আকাশে যুদ্ধবিমান মোতায়েন করে প্রতিবেশী ন্যাটো দেশগুলো। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইন্টারসেপ্টর মিসাইলের চরম সংকট দেখা দিয়েছে। আকাশ ও সমুদ্র সীমায় নৌবাহিনীর যৌথ মহড়া শুরু করেছে রাশিয়া ও চীন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সোমবার চীনের চিংদাও শহরের কাছে শুরু হয় এই মহড়া। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মহড়া শেষে উভয় পক্ষের কিছু বাহিনী যৌথ সামুদ্রিক টহল পরিচালনার জন্য প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট এলাকায় যাবে। মন্ত্রণালয় আরও জানায়, এটি মূলত একটি বার্ষিক মহড়া যার লক্ষ্য যৌথভাবে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। একই সাথে ক্রেমলিনও জানিয়েছে, এই নৌ মহড়া অন্য কোনো দেশের বিরুদ্ধে পরিচালিত নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা। কয়েক কোটি টাকার বডি স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা ধ্বংস করে পালানোর চেষ্টা করেছিল শ্রীলঙ্কার কারাগারে সংঘর্ষে জড়ানো বন্দীরা। এমন তথ্য দিয়েছে দেশটির প্রশাসন। পালানোর চেষ্টা করা বন্দীদের আবার আটক করা হয়েছে। গেল রোববার দেশটির উপকূলীয় শহর নেগোম্বরের একটি কারাবাসে দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্তদের সাথে সংঘর্ষে জড়ায় সাময়িক বন্দীরা, যা থামাতে কারারক্ষীদের উপর চড়াও হয় বন্দীরা। দুদিন ধরে চলমান সহিংসতায় নিহত হয় অন্তত 27 জন, গুরুতর আহত আরও 38 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিশেষ ফোর্স। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। প্রশাসন জানিয়েছে, গেল কয়েক বছরের মাঝে দেশটিতে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা এটি। ফ্রান্সের আলসাস অঞ্চলের মিউজিলালেক জাদুঘরের কোটি ইউরো মূল্যের প্রায় 20টি দুর্লভ গহনা লুট করেছে মুখোশধারী চোরের দল। দরজা ভেঙে ভেতরে ঢুকে দ্রুত চুরি করে পালিয়ে যায় তারা। নিরাপত্তা অ্যালার্ম বেজে উঠলেও ততক্ষণে চোরেরা উধাও। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। বিশ্বখ্যাত শিল্পী রেনে লালিকের তৈরি গহনা, কাঁচ ও ক্রিস্টালের 650টিরও বেশি নিদর্শন রয়েছে এই জাদুঘরে। নিরাপত্তা জোরদারে কয়েকদিনের জন্য জাদুঘরটি বন্ধ রাখা হয়েছে। গত বছরের অক্টোবরে প্যারিসের বিশ্বখ্যাত লুভর জাদুঘরেও চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও চুরি যাওয়া অমূল্য নিদর্শনগুলো এখনও উদ্ধার করা যায়নি। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আরও ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। আবাসিক এলাকা ছড়িয়ে পড়ার শঙ্কায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 10,000-এর বেশি মানুষকে। পিরেনিস পর্বতমালার পাদদেশে পুড়ে গেছে 11,366 একর এলাকা। আশপাশের 10টিরও বেশি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। উদ্ধার অভিযানও চালিয়েছে কর্তৃপক্ষ। দাবানল নিয়ন্ত্রণে লড়ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিমান থেকে ফেলা হচ্ছে পানি ও রাসায়নিক। আগুন নেভাতে সাহায্য করছে প্রতিবেশী দেশ সুইডেন ও সাইপ্রাস। ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে গত কয়েকদিন ধরে প্রতিনিয়ত বাড়ছে গরমের তীব্রতা, যার জেরে বিভিন্ন বনভূমি এলাকায় ছড়িয়েছে আগুন। তীব্র বাতাসের কারণে দ্রুততার সাথে ছড়াচ্ছে দাবানল।
স্পেনের পাম্পলোনায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী সান ফার্মিন উৎসব। শহরের কেন্দ্রস্থল কনসিস্টোরিয়াল স্কয়ারে জড়ো হন 10,000-এরও বেশি উৎসবপ্রেমী। লাল রুমাল উঁচিয়ে আর ভিভা সান ফার্মিন স্লোগানে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন তারা। আগামী কয়েকদিন চলবে পাম্পলোনার বিখ্যাত ও বিতর্কিত ষাঁড় দৌড়, যা দেখতে প্রতি বছরই ভিড় করেন হাজারো দর্শক ও রোমাঞ্চপ্রেমী। তেহরানের রাজপথে লাখো মানুষের ঢল। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় ঘিরে চলছে শোক মিছিল, ধর্মীয় অনুষ্ঠান আর রাষ্ট্রীয় আয়োজন। সরকার বলছে এই বিপুল জনসমাগম ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনগণের সমর্থনেরই প্রমাণ। তবে বিশ্লেষকদের মতে এই বিশাল জনসমাগম মানেই যে সবাই বর্তমান শাসন ব্যবস্থার সমর্থক, ঠিক তা নয়। কারণ শোকের এই আবহের আড়ালেই রয়েছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দমন-পীড়ন ও স্বাধীনতার দাবিতে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ। 1989 সালে ইসলামী বিপ্লবের নায়ক আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির পর এই প্রথম কোন সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় দাফন হচ্ছে। ইসলামী বিধান অনুযায়ী দ্রুত দাফনের নিয়ম থাকলেও যুদ্ধের কারণে খামেনির দাফন পিছিয়ে যায়। তবে সময়টুকু কাজে লাগিয়ে সরকার বড় পরিসরে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। 4 মাসের যুদ্ধের পর এটি ছিল সবচেয়ে বড় জনসমাবেশ। ইরান সরকার এই বিশাল জনসমাগমকে বিশ্ববাসীর কাছে তুলে ধরছে নিজেদের শক্তি ও জনপ্রিয়তার প্রমাণ হিসেবে। দেশটির এক শীর্ষ ধর্মীয় নেতা তো বলেই বসেছেন, এই জনসমুদ্র নাকি ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনগণের সমর্থনের একটি গণভোট। এছাড়া সরকার ফ্রি যাতায়াত, খাবার ও থাকার ব্যবস্থা করায় অংশগ্রহণকারীর সংখ্যাও অনেক বেড়েছে। সরকারের ভাষ্য, এই উপস্থিতি বিদেশি প্রতিপক্ষ এবং দেশের অভ্যন্তরের সমালোচকদের উদ্দেশ্যে শক্তি ও জাতীয় ঐক্যের বার্তা দিচ্ছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ইতিহাসের অধ্যাপক আলী আনসারি রয়টার্সকে বলেন, কেউ যদি মনে করেন এটি ইসলামী প্রজাতন্ত্রের জনপ্রিয়তার পরীক্ষা, তাহলে ইতিহাস ভিন্ন কথা বলে। এটি একটি জানাজা, আর ইরানিরা ঐতিহাসিকভাবে জানাজার অনুষ্ঠানের বড় পরিসরে অংশ নিয়ে থাকেন। রয়টার্সকে এক সরকারি সূত্র স্বীকার করেছে, বিদায় অনুষ্ঠানে আসা সবার উদ্দেশ্য এক নয়। কেউ ধর্মীয় বিশ্বাস থেকে, কেউ রাষ্ট্রের প্রতি সমর্থন জানাতে, আবার অনেকে নিয়মিত সরকারি সমাবেশে অংশ নেওয়ার সমর্থক হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন। স্বাধীনভাবে উপস্থিত মানুষের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। তবে ড্রোনে ধারণ করা ছবিতে কয়েক লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। এরা সবাই যে বর্তমান শাসন ব্যবস্থার সমর্থক তাও নয়। বিশ্লেষকদের ধারণা, প্রায় 9,30,00,000 জনসংখ্যার ইরানে আদর্শগতভাবে সরকারের প্রতি অনুগত মানুষের হার 15 থেকে 20% মধ্যে। 2024 সালে নির্বাচনে কট্টরপন্থী প্রার্থী সায়েদ জালালের পাওয়া 1,35,00,000 ভোটও এই হিসাবেরই ইঙ্গিত দেয়। 4 মাসের ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এমন সময় শুরু হয়েছিল যখন বহু বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি আগেই চাপে ছিল। উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে উল্লেখযোগ্যভাবে কমেছে মানুষের প্রকৃত আয়, যার ফলে কঠিন হয়ে পড়েছে অনেকের জীবনযাত্রা। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের বড় বিক্ষোভের অন্যতম কারণও ছিল অর্থনৈতিক সংকট। পরে সেই আন্দোলন ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবিতে রূপ নেয়। নিরাপত্তা বাহিনীর কঠোর দমন পীড়নে হাজারো বিক্ষোভকারী নিহত হন। 2025 সালে ডিসেম্বরে সেই আন্দোলনে অংশ নেয়ার অভিযোগে চলতি বছরেও কয়েকজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। জানা যায় মানুষের ঢল। ইরানে এমন দৃশ্য নতুন নয়। 2020 সালে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল কাসেম সুলাইমানির জানাজাতেও তেহরানের রাজপথে মানুষের ঢল নেমেছিল। কিন্তু তার মাত্র 2 বছর পরে পোশাক বিধি লঙ্ঘনের দায়ে আটক তরুণী মাহসা আমিনের মৃত্যুকে কেন্দ্র করে কেঁপে উঠেছিল পুরো ইরান। সেবারও শত শত মানুষের রক্তের বিনিময়ে আন্দোলন দমাতে হয়েছিল সরকারকে। খামেনির বিদায়ে তেহরানের আকাশ কালো পতাকায় ঢেকে গেলেও ইরানের ভেতরে সেই বারুদ ফুরিয়ে যায়নি। জানাজার এই কৃত্রিম ঐক্য শেষ হতে হতেই হয়তো আবার অন্য কোনো আগুনে পুড়তে শুরু করবে ইরান। ইউক্রেন সীমান্ত থেকে 2,500 কিলোমিটার দূরে রাশিয়ার সাইবেরিয়া, সেখানে ওমেস্কের একটি তেল শোধনাগারে হঠাৎ বিকট বিস্ফোরণ। ঘন্টার পর ঘন্টা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে উড়ে গিয়ে আঘাত হানল ইউক্রেনীয় ড্রোন। ক্রেমলিনের ঠিক নাকের ডগায় খোদ মস্কোর আকাশেও এখন উঠছে এরকম কিছু ড্রোন। রাশিয়ার পেট্রোল পাম্পগুলোতে তেল নেওয়ার জন্য মাইলের পর মাইল মানুষের লাইন, চলছে মারামারি। পরিস্থিতি এতটাই নাজুক যে স্থানীয়রা বলছেন এ যেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরের সেই চরম
বিশৃঙ্খল 90-এর দশক। যে পুতিন দাবি করতেন তিনি রাশিয়াকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করছেন, তার যুদ্ধই এখন রাশিয়ার ভেতরে জ্বালানি সংকট আর ব্ল্যাকআউট ডেকে এনেছে। তবে ইউক্রেনের আকাশের পরিস্থিতিও এখন ভয়াবহ। কিয়েভ এবং অন্যান্য শহরগুলোর ওপর বৃষ্টির মতো আছড়ে পড়ছে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। গত এক সপ্তাহে 2 বার বড় ধরনের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবাসিক ভবন, প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক বেসামরিক মানুষ। এতেই প্রকাশ পাচ্ছে ইউক্রেনের সবচেয়ে বড় দুর্বলতা। ইউক্রেনীয় বিমান বাহিনী ড্রোন ঠেকাতে পারলেও রাশিয়ার হাইপারসনিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর সামনে তারা কার্যত অসহায়। গত 6 জুলাইয়ের হামলায় ইউক্রেন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আকাশে ধ্বংস করতে পারেনি। ঘন্টায় কয়েক হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসা এই দানবীয় অস্ত্রগুলোকে রুখতে প্রয়োজন আমেরিকার তৈরি অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, কিন্তু ইউক্রেনের কাছে এর মজুদ ফুরিয়ে আসছে দ্রুত। ন্যাটো মিত্রদের গুদামে প্যাট্রিয়ট মিসাইল মজুদ আছে, অথচ ইউক্রেনে মানুষ মরছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ক্ষোভ ঠিক এই জায়গায়। আর এই সংকটকে পুঁজি করেই এবার তুরস্কের আঙ্কারায় ন্যাটোর গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিচ্ছেন জেলেনস্কি। তার লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে ন্যাটোর কাছ থেকে জরুরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আদায় করা। রাজনীতির পরিভাষায় একে বলা হচ্ছে উইন্ডো অফ অপরচুনিটি বা সুযোগের জানালা। এই বৈঠকে শুধু ন্যাটো মিত্ররা নয়, জেলেনস্কির সামনে সুযোগ আসছে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হওয়ার। জেলেনস্কি ট্রাম্পকে বোঝাতে চান রাশিয়ার এই বর্বর ক্ষেপণাস্ত্র হামলা আসলে পুতিনের শক্তি নয়, বরং তার দুর্বলতার প্রকাশ। ইউক্রেন রাশিয়ার ভেতরে যে পাল্টা আঘাত হানছে তাতে পুতিন ইতোমধ্যেই বেশ অস্বস্তিতে আছেন। সঠিক সামরিক সহায়তা পেলে রাশিয়াকে একটি মর্যাদাপূর্ণ শান্তির শর্তে আলোচনা টেবিলে বসতে বাধ্য করা সম্ভব। তবে জেলেনস্কির এই কূটনৈতিক মিশন কতটা সফল হবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। বিশ্বজুড়ে প্যাট্রিয়ট সিস্টেমের সরবরাহ সীমিত। তার উপর ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকের আগেই এই সপ্তাহে পুতিনের সাথে ফোনে 90 মিনিট কথা বলেছেন, যা পুতিনকে নিজের এজেন্ডা তুলে ধরার বাড়তি সুবিধা দিয়েছে। চলমান বিশ্বকাপে বসনিয়ার বিপক্ষের ম্যাচে লাল কার্ড পাওয়ার পরও নিয়ম ভেঙে মার্কিন স্ট্রাইকার ফলারিন বালোগানকে বেলজিয়ামের বিপক্ষে খেলার অনুমতি দেয় ফিফা। বালোগানের এই শাস্তি মওকুফ করা নিয়ে ফুটবল বিশ্ব এখন উত্তালি বলা চলে। এই নিয়ম ভাঙার পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ ও ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তার ফোন আলাপ। আপনারা যারা এই রেড কার্ড বিতর্কে অবাক হচ্ছেন তারা জেনে রাখুন, ফিফার জন্য এই বিতর্ক নতুন কিছু নয়। আসুন জেনে নেই রাজনৈতিক হস্তক্ষেপ থেকে শুরু করে ম্যাচ ফিক্সিং এর অভিযোগের মতো ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ও লজ্জাজনক কয়েকটি কেলেঙ্কারির ঘটনা সম্পর্কে। 1930 সালে বিশ্বকাপের ইতিহাসে প্রথম আসরেই ঘটে এক অদ্ভুত ঘটনা। আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ফ্রান্স 1-0 গোলে পিছিয়ে ছিল। ম্যাচের 84 মিনিটে ফরাসি উইঙ্গার মার্সেল লাঙ্গিলার যখন গোলকিপারকে একা পেয়ে গোল করার মুখে, ঠিক তখনই ব্রাজিলিয়ান রেফারি গিলবার্টো দি আলমেইদা রেগো ভুল করে ম্যাচ শেষে বাঁশি বাজিয়ে দেন। ফরাসি খেলোয়াড়দের তীব্র প্রতিবাদের মুখে রেফারি ভুল স্বীকার করেন এবং পুলিশ মাঠে এসে পরিস্থিতি শান্ত করার পর বাকি 6 মিনিট খেলা হয়। তবে ফ্রান্স আর গোল করতে পারেনি। চলতি বিশ্বকাপে বালোগানের ঘটনার একমাত্র ঐতিহাসিক মিল রয়েছে 1962 সালের ব্রাজিলিয়ান কিংবদন্তি গারিনচার সঙ্গে। চিলির বিপক্ষে সেমিফাইনালে লাল কার্ড পেয়েছিলেন তিনি। তৎকালীন নিয়ম অনুযায়ী ফিফা ডিসিপ্লিনারি কমিটি শাস্তির সিদ্ধান্ত নিত, কিন্তু চিলির প্রেসিডেন্ট হোর্হে আলেসান্দ্রি গারিনচাকে খেলানোর পক্ষে পিটিশন দেন এবং পেরুর প্রেসিডেন্ট রেফারিকে ফোন করে নরম সাক্ষ্য দিতে বলেন। রাজনৈতিক চাপে ফিফা গারিনচাকে শুধু সতর্ক করে ছেড়ে দেন। ফাইনালে খেলে ব্রাজিলকে বিশ্বকাপ জেতান তিনি। 1973 সালে চিলির সমাজতান্ত্রিক সরকারকে হটিয়ে জেনারেল অগাস্টো পিনোশে ক্ষমতা দখলের পর সান্তিয়াগোর জাতীয় স্টেডিয়ামকে বন্দিশালা ও নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করা শুরু করে। সেখানে হাজারো রাজনৈতিক বন্দীকে হত্যা করা হয়। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এই রক্তভেজা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়, কিন্তু ফিফা পরিদর্শকরা স্টেডিয়ামকে ফিট ঘোষণা করে। অভিযোগ আছে পরিদর্শনের সময় বন্দীদের লুকিয়ে রাখা হয়েছিল। সোভিয়েত দল না আসায় চিলির খেলোয়াড়রা ফাঁকা মাঠে একা একা বল নিয়ে গিয়ে গোল করেন এবং ফিফা চিলিকে জয়ী ঘোষণা করে। 1978 সালে আর্জেন্টিনার সামরিক শাসক জেনারেল হোর্হে ভিদালার আমলে অনুষ্ঠিত এই বিশ্বকাপে স্বাগতিকদের ফাইনালে যেতে পেরুর বিপক্ষে 4 গোলের ব্যবধানে জিততে হতো।
এই সমীকরণ জেনে যেন মাঠে নামা না যায় সে কারণে ম্যাচগুলো একই সময়ে আয়োজন করার প্রস্তাব করেছিল ব্রাজিল, কিন্তু সে অনুরোধ ধোপে টেকেনি ফিফার কাছে। ম্যাচের আগে জেনারেল ভিদেলা স্বয়ং পেরুর ড্রেসিং রুমে প্রবেশ করেন। সেই ম্যাচে 6-0 গোলে জয় পায় আর্জেন্টিনা। অভিযোগ ওঠে পেরুকে খাদ্যশস্য ও অর্থ দিয়ে ম্যাচটি কেনা হয়েছিল, যদিও আজ পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি। আর কোনো ম্যাচ না হেরেও বিশ্বকাপে তৃতীয় হয় ব্রাজিল। 1982 সালে পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যকার এই ম্যাচটি ফুটবল ইতিহাসের অন্যতম লজ্জাজনক ম্যাচের সমীকরণ এমন ছিল যে জার্মানি 1 বা 2 গোলে জিতলে আলজেরিয়াকে বাদ দিয়ে দুই দলই পরের রাউন্ডে যাবে। 10 মিনিটে জার্মানি গোল করার পর বাকি 80 মিনিট দুই দলের খেলোয়াড়রা মাঠে অলসভাবে বল পাস করে সময় কাটায়। ফিফা নিয়ম ভাঙা হয়নি বলে কোনো ব্যবস্থা নেয়নি। তবে এই ঘটনার পর থেকে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো একই সময়ে আয়োজনের নিয়ম করা হয়। 2006 সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচে ইংলিশ রেফারি গ্রাহাম পোল এক অবিশ্বাস্য ভুল করেন। ক্রোয়েশিয়ার জোসেফ সিমোনিচকে 61 মিনিটে প্রথম হলুদ কার্ড দিলেও রেফারি ভুলে তা অস্ট্রেলিয়ার খেলোয়াড়ের নাম লিখে রাখে। এরপর সিমোনিচ আবার ফাউল করলে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। এরপর সিমোনিচ আবার ফাউল করলে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেয়া হলেও রেফারি লাল কার্ড দেখাননি। ম্যাচ শেষে সিমোনিচ রেফারির সাথে তর্ক করতে এলে রেফারি তাকে তৃতীয়বার হলুদ কার্ড এবং অবশেষে লাল কার্ড দেখান। এই ভুলের পর রেফারি গ্রাহাম পোলকে বিশ্বকাপ থেকে বিদায় দেয়া হয়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।